মিঠুন ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি জাদু ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো সালার মুভিটি নিয়ে, যে মুভিটি আমি আজকে সিনেমা হল থেকে দেখে এলাম। এই মুভিটি আমার কেমন লেগেছে, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং দেখো বন্ধুরা, আমি আজকের ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথাই বলতে চাই। আমার মুভিটা যেমনই লাগুক না কেন, তোমাদের হয়তো মুভিটি তোমাদের মতো করে ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে। সুতরাং আমার দেখার ওপর বা আমার রিভিউর ওপর ভিত্তি করে তোমরা কিন্তু মুভিটি দেখার ডিসিশনে কোনো রকম ইম্প্যাক্ট এনো না বা চেঞ্জেস এনো না। এবার চলে আসি মূল টপিকে। দেখো, সালার মুভিটির পরিচালক প্রশান্ত নীল, এবং প্রশান্ত নীল এই নাম, মানে এই নামটা যখন থেকে আমি দেখেছি একটা মুভি মানে সালারের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়েছে, তখন থেকে এই মুভিটির প্রতি কিন্তু আমি রীতিমতো এক্সাইটেড ছিলাম। এক কথায় যদি বলি, ডাঙ্কির থেকেও বেশি আমি সালারের প্রতি কিন্তু একটু দুর্বল ছিলাম। কিন্তু এই মুভিটি যখন আমি দেখলাম, মুভিটি কিন্তু আমাকে খুব হতাশ করেছে বন্ধুরা। সত্যি বলছি, প্রচণ্ড হতাশ করেছে। প্রশান্ত নীল তার কেরিয়ারে 3টে মুভি এর আগে বানিয়েছেন: উগ্রাম, কেজিএফ, কেজিএফ চ্যাপ্টার 2। উগ্রাম ছিল প্রশান্ত নীলের প্রথম মুভি অ্যাজ এ ডিরেক্টর। তারপরে কেজিএফ এবং কেজিএফ চ্যাপ্টার 2 তো ইতিহাস। প্রশান্ত নীল ওই 3টে মুভিতে যা যা ব্যবহার করেছেন, তার সব কিছুরই একটা কম্বিনেশন এই মুভিতে ঢেলে দিয়েছেন। এবং এখানেই আমার প্রবলেম। আগাগোড়া মুভিটিতে একটা কেজিএফ কেজিএফ ফিলিংস আমি পেলাম। এর ট্রিটমেন্ট, কালার কারেকশন, এডিটিং সব কিছুতেই যেন কেজিএফ এর ছাপ। আমার মনে হয় যখন প্রশান্ত নীল এই মুভিটির ভাবনা চিন্তা করছিলেন, তখন সেই কেজিএফ এর ঘোরটা থেকে উনি বেরোতে পারেননি, এবং কেজিএফ এর এই ঘোরটার মধ্যে থেকেই এই মুভিটি উনি নির্মাণ করেছেন। মুভিটির মধ্যে ভালো অ্যাকশন আছে, ভিএফএক্স ভালো আছে, বিজিএম ভালো। মুভিটিতে যে পয়সা ঢালা হয়েছে সেটা পড়তে পড়তে বোঝা যায়। প্রভাস বলি, পৃথ্বীরাজ বলি, প্রত্যেকের পারফরমেন্স যথেষ্ট ভালো। টিনু আনন্দ, জগপতি বাবু ভালো। কিন্তু যেটা ভালো নয় সেটা হচ্ছে মুভির স্ক্রিন প্লে। এখানেই কিন্তু মুভিটি আমার আগাগোড়া প্রবলেমেটিক মুভি বলে মনে হয়েছে। দেখো, মুভিটি স্ক্রিন প্লে আমার দুর্বল লেগেছে। মুভিটির গল্প সম্বন্ধে আমি বিশেষ কিছু ডিসক্লোজ করতে চাই না, কারণ সেটা করলে মুভিটিকে স্পয়লার দেওয়া হয়ে যাবে। তবে একটা ছোট্ট তোমাদের এক্সাম্পল দিই। মুভিটিতে শুরু থেকে দেখানো হয়েছে প্রভাস এবং পৃথ্বীরাজের মধ্যে শত্রুতা, এবং তার শত্রুতার কারণটা কি সেটা কিন্তু ইন্টারভেল অব্দি বোঝাই গেল না। এবং তারপরে যে কারণগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গেল। অ্যাকশন দৃশ্য যদি বলি, ইন্টারভেল ব্লকের অ্যাকশন দৃশ্যটা, এবং ইন্টারভেলের পরে একটা মা কালীর মূর্তির সামনে একটা অ্যাকশন আছে, সেটা এক কথায় যদি বলি না, ঠিক গায়ের রক্ত গরম করে দেওয়ার মতো অ্যাকশন, সেই ধরনের একটা অ্যাকশন। মানে এই ধরনের অ্যাকশন আমি বহুদিন কোনো ইন্ডিয়ান মুভিতে দেখিনি। টপ নোচ, টপ নোচ। এবার যদি বলি, এই মুভিতে খানসার যে কাল্পনিক শহরটা গঠন করা হয়েছে, খানসারের যে প্রেজেন্টেশন, মানে প্রশান্ত নীলের যে ইমাজিনেশনটাকে, সেটাকে আমি কুর্নিশ জানাই। খানসার শহরটাকে যেভাবে দেখানো হয়েছে, সেখানকার মানুষজনের জীবনযাত্রাকে যেভাবে ডিটেলিংয়ের সাথে প্রেজেন্ট করা হয়েছে, আমার মনে হয় প্রশান্ত নীল ছাড়া এই ধরনের ডিটেলিংয়ের কাজ বলিউডের কোনো ডিরেক্টরের পক্ষে সম্ভব নয়। অত্যন্ত ডিটেলিংয়ের সঙ্গে কাজ করা হয়েছে। মুভির গানগুলো আমার জন্য ওয়ার্ক করেনি। ও হ্যাঁ, মুভিতে আরেকজন অ্যাক্ট্রেস আছেন যার কথা আমি ভুলেই গেছিলাম, শ্রুতি হোসেন। আসলে শ্রুতি হোসেনের পারফরমেন্স এই মুভিতে আমার এতটাই বাজে লেগেছে যে শ্রুতি হোসেনের কথা আমার মনেই ছিল না। যদিও মুভিতে ইন্টারভেলের পর প্রচুর ক্যারেক্টার আমরা দেখতে পাবো, এবং এত ক্যারেক্টার যে রীতিমতো আমি কনফিউজড হয়ে গেছিলাম, এবং এত ক্যারেক্টারের দরকার কি। তবে একটা কথা বলি, প্রশান্ত নীল, প্রভাস এবং পৃথ্বীরাজকে যেভাবে প্রেজেন্ট করেছেন, এবং তারা যখন একসাথে স্ক্রিনে দাঁড়িয়ে কাঠারি নিয়ে অ্যাকশনগুলো করছে, সেইগুলো কিন্তু টপ নোচ, টপ নোচ লাগছে। এবং আমার মনে হয় বাহুবলীর পর প্রভাসকে এইভাবে প্রেজেন্ট প্রশান্ত নীলই করলো। ওভারঅল যদি বলি, তোমরা যারা মুভিটি দেখতে যেতে চাইছো, দেখতে একবার দেখতেই পারো। কারণ যারা মাস মুভি পছন্দ করো, যার মধ্যে অ্যাকশন থাকবে, ভিএফএক্স থাকবে, টপ স্কেলে মানে ক্যামেরার কাজ থাকবে, মানে সব বড় বড় ব্যাপার থাকবে, ঝাঁ চকচকে ব্যাপার থাকবে, কিন্তু
গল্প না থাকলেও চলবে, তাদের কাছে কিন্তু এই মুভিটি ক্লাসিক বলে মনে হতে পারে। তবে যদি কম্পেয়ার করি কেজিএফ চ্যাপ্টার 2 বা ট্রিপল আর, বাহুবলীর সাথে, তাহলে কিন্তু মুভিটি আমাকে সেই মতো জমাতে পারেনি। হয় না বন্ধুরা, এমন কিছু কিছু মুভি থাকে যেগুলো সিনেমাটা শেষ হওয়ার পরও মনে একটা দাগ কেটে যায়। আজ থেকে 10 বছর 15 বছর পরও সেই মুভিটি কখনো কখনো দেখবার একটা ইচ্ছে হয়, কিন্তু এই মুভিটি আমার অন্তত এরপরে দ্বিতীয়বার দেখবার ইচ্ছে হবে না বন্ধুরা। দেখো, আমি ডাঙ্কি মুভিটি সম্বন্ধে বলেছিলাম, ডাঙ্কিতেও কিন্তু কিঞ্চিত প্রবলেম ছিল, কিন্তু ডাঙ্কি মুভির স্ক্রিন প্লে ওখানে কিন্তু বাজি মেরে দিয়েছে, যেখানে সালার আমার কাছে ফেল্ড হয়ে গেছে। তবুও বলবো আদিপুরুষ, সাহু এবং রাধেশ্যামের তুলনায় প্রভাস একটা ভালো মুভির মাধ্যমে আমাদের সামনে এলো। এবং যদি মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হয়, তাহলে বলবো প্রভাসের একটা ভালো কামব্যাক হলো। তবে প্রশান্ত নীলকে এটাই রিকোয়েস্ট করব, এই মুভির যদি কোনো সেকেন্ড পার্ট আসে, আমি আশা করবো যে আসবে, তবে সেখানে যেন স্ক্রিন প্লের ওপর একটু জোর দেওয়া থাকে এবং এই কেজিএফ ছাপটা যেন সেই পার্টটা না থাকে। কারণ এই মুভির শুরুতে ইয়েস ভাইয়ের নাম আমি দেখেছি, স্পেশাল থ্যাঙ্কস টু ইয়েস ভাই, কিন্তু মুভিতে কোথাও রকি ভাইকে দেখতে পেলাম না। তো সেইটা একটা বড় কোশ্চেন মার্ক। এবং মুভির গানগুলো তো আমি আবার বললাম প্যাথেটিক। ওভারঅল সালার সম্বন্ধে এটাই ছিল আমার ব্যক্তিগত মতামত। তোমরা যারা সালার দেখেছো কমেন্ট করে জানাও যে সালার তোমাদের কেমন লাগলো, এবং যারা দেখোনি তারা দেখে নাও, দেখে এসে আমায় কমেন্ট করো। আমি আবারও বলছি, তোমরা যারা দেখবে বলে প্ল্যান করেছো তারা কিন্তু দেখে নাও, কারণ এক কথায় যদি বলি, মুভিটি কিন্তু মাস কমার্শিয়াল একটা মুভি। সুতরাং যারা মাস কমার্শিয়াল মুভি মানে হার্ডকোর সাউথের মুভি হলেই হলো, সেই রকম ধরনের মুভি বড় পর্দায় দেখতে চাও, যার মধ্যে পয়সা ঢালা হয়েছে, খরচা করা হয়েছে, দুর্ধর্ষ অ্যাকশন আছে, লোকেশন আছে, তাদের কিন্তু মুভিটি মন জুড়ে একদম পুরো আলাদা লেভেল এক্সপিরিয়েন্স দেবে। এবং আজকের ভিডিও সম্বন্ধে মতামত জানিয়ে চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করে আমায় কিন্তু ফার্দার বেল আইকনের নোটিফিকেশন দিয়ে একদম আমার সাথে থাকো। সো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন। টেক কেয়ার, বাই বাই।